ভিডিওর থাম্বনেলে যে ছবিটি দেখছেন সেটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আজ থেকে ৩৬ বছর আগে ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ছবিটি তারই। ভারতের বিপক্ষে এই ম্যাচটি ছিল ঘটনাবহুল। সেই ম্যাচে একটি ঘটনা স্মরণীয় হয়ে আছে। যে ঘটনাটি ম্যাচটিকে আলাদাভাবে ইতিহাসে ঠাঁই দিয়েছে। আজকের ভিডিওতে আমি সেই ঘটনাটির আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ১৯৮৯ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ সাফ গেমসের আসর। এখন যেটি এসএ গেমস নামে পরিচিত। সাফ গেমস ফুটবলে বা দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের একমাত্র আসর ছিল সেটি। সাফ গেমস ফুটবলে সোনার পদক তখন বাংলাদেশের জন্য আরাধ্য। এর আগে ৩টি সাফ গেমসে বাংলাদেশ ব্যর্থ হয়েছে সোনার পদক জিততে। এর মধ্যে ১৯৮৪ এবং ১৯৮৫ সালে ফাইনালে উঠেও বাংলাদেশ সোনার পদক জিততে পারেনি। ১৯৮৭ সালে তৃতীয় সাফ গেমসে বাংলাদেশ কোনো পদকই জিততে পারেনি। সেবার চতুর্থ হয়ে দেশে ফেরত এসেছিল বাংলাদেশ দল। ১৯৮৯ সালের সাফ গেমসের ওই সময়টা বাংলাদেশ জাতীয় ফুটবল দল ছিল যথেষ্ট শক্তিশালী। শুধু তাই নয়, স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবল ঠিক ওই সময়টা উপভোগ করছিল দারুণ একটি সময়। বাংলাদেশের ফুটবলের সেরা সময় বলে থাকেন অনেকে এই ৮৮-৮৯ এই সময়টাকে। সেবার বাংলাদেশ দলের কোচ ছিলেন ইরানি বিশ্বকাপ তারকা নাসের হেজাজি। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ইরান জাতীয় দলের গোলরক্ষক ছিলেন তিনি। ১৯৮৭ সালে নাসের হেজাজিকে কোচ হিসেবে মোহামেডান নিয়ে আসে এবং বাংলাদেশের ফুটবলকেই বলতে পারেন হেজাজি তার নিজের ক্যারিশমা দিয়ে, নিজের কোচিং কৌশল দিয়ে অনেকটাই বদলে দিয়েছিলেন। মোহামেডান তার অধীনে ১৯৮৭ সালে লিগ জিতেছিল। পরের বছর অর্থাৎ ১৯৮৮ এবং ৮৯ মৌসুমেও মোহামেডান লিগ শিরোপা জয় করে। সেবার হেজাজিকে কোচ বানিয়ে ইসলামাবাদে পাঠানো হয়েছিল বাংলাদেশ দলকে। ১৯৮৯ সালে বাংলাদেশ শক্তিমত্তার দিক দিয়ে না হলেও অন্তত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে কিছুটা এগিয়েই ছিল। যদিও তখনও পর্যন্ত মুখোমুখি লড়াই ভারতের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। যেই প্রথম জয়টি পেতে বাংলাদেশকে আরও ২ বছর অপেক্ষা করতে হয়। অর্থাৎ ১৯৯১ সালে সাফ গেমসে গিয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের দেখা পায় বাংলাদেশ দল। ১৯৮৯ সালের সাফ গেমসে বাংলাদেশের গ্রুপে ছিল ভারত এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ দলটা ছিল দারুণ। প্রত্যেক পজিশনেই তখন দারুণ সব খেলোয়াড় আমাদের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে খুব সহজেই বাংলাদেশ হারায় ৩-০ গোলে। রিজভী করিম রুমি জোড়া গোল করেছিলেন, আরেকটি গোল করেছিলেন রুম্মান বিন ওয়ালি সাব্বির। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেবার সাফ গেমসে ভারতকে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। জয়ের ব্যাপারে বেশ মরিয়াও ছিল। এর একটা কারণ আছে। ৮৯ সালের মাঝামাঝি সময় সাফ গেমসের কিছুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্ট গোল্ড কাপের আসর। সেই প্রেসিডেন্ট গোল্ড কাপে বাংলাদেশের সবুজ দল ভারত জাতীয় দলকে ১-০ গোলে হারিয়ে দেয়। বাংলাদেশের অনূর্ধ্ব ২১ অর্থাৎ উদীয়মান প্রতিভাদেরকে নিয়ে গড়া দলটি যেখানে ভারত জাতীয় দলকে হারিয়ে দিয়েছে, সেখানে জাতীয় দল ভারতকে হারাবে সে আত্মবিশ্বাস শুধু বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে ছিল না। বাংলাদেশের ফুটবল প্রেমীরাও সেবার স্বপ্ন দেখছিলেন ভারতকে প্রথমবারের মতো বাংলাদেশ হারাবে। ম্যাচটি শুরু হয়েছিল দারুণভাবে। বাংলাদেশ দুর্দান্তভাবেই খেলা শুরু করে ম্যাচটি। ইরানি কোচ নাসের হেজাজি ভারতের বিপক্ষে দারুণ কৌশল সাজিয়েছিলেন। প্রথমার্ধেই নুরুল হক মানিকের দূরপাল্লার শটের এক দারুণ গোলে বাংলাদেশ এগিয়ে যায়।
গোল করে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ আরও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। একটি সুযোগ নষ্ট করেছিলেন মিজান এবং আরেকটি ইলিয়াস। ইলিয়াস হোসেন 89 সালের সাফ গেমসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এই ইলিয়াসের নেতৃত্বে 1988-89 মরশুমে মোহামেডান লিগ শিরোপা জিতেছিল। 80-র দশকের ঢাকার ফুটবলের অন্যতম বড় নাম ছিলেন ইলিয়াস। ভারতের বিপক্ষে এই ম্যাচে যে ঘটনাটির কথা আমি বলবো, সেই ঘটনাটির নায়ক, খলনায়ক যাই বলুন না কেন, তিনি ছিলেন বাংলাদেশের অধিনায়ক ইলিয়াস। বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই ম্যাচটিতে আগাগোড়াই ভালো খেলেছিল। খেলাটা প্রায় শেষের দিকে এগিয়ে যাচ্ছিল। খেলার বাকি যখন 4 মিনিট, ঠিক ওই সময় বাংলাদেশের গোলমুখে ভারতের একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে ভারতের ফরওয়ার্ডকে ফাউল করে বসেন বাংলাদেশের ডিফেন্ডার রেজাউল করিম রেহান। রেফারি বাংলাদেশের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ভারতের সামনে এসে যায় সুবর্ণ সুযোগ ম্যাচে ফেরার, গোলটা শোধ করার। স্বাভাবিকভাবেই ম্যাচের ওই ধরনের পরিস্থিতিতে কোনো দলই তাদের বিরুদ্ধে পেনাল্টি সিদ্ধান্ত যাক সেটা মেনে নিতে পারে না। বাংলাদেশও মেনে নিতে পারেনি। বাংলাদেশ প্রতিবাদ শুরু করে, প্রতিবাদ জানায় রেফারিকে ঘিরে ধরে। কিন্তু আজ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে রেফারি পেনাল্টি দিয়েছেন এবং প্রতিবাদের মুখে সেই পেনাল্টি সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন এমন কোনো নজির নেই। সেই ম্যাচেও সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। খেলা আবার শুরু হয় এবং ভারতের অন্যতম তারকা সত্যজিৎ চ্যাটার্জি গোলটি শোধ করে দেন, পেনাল্টি থেকে গোল শোধ করে দেন। অনেকটা হতোদ্যম অবস্থায় বাংলাদেশ ম্যাচের বাকি অংশ শেষ করে। কারণ ওই ম্যাচটি বাংলাদেশ যদি জিতে যেত তাহলে সাফ গেমসের ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। এখানে একটি কথা বলে রাখি, ওই সময় সাফ গেমসের ফুটবলের ফরম্যাট ছিল একটু অদ্ভুত। 2 গ্রুপে ভাগ করে খেলা হতো এবং 2 গ্রুপের শীর্ষ দল খেলতো সাফের ফাইনালে। কোনো সেমিফাইনাল সিস্টেম ছিল না। তো যাই হোক, ওই ম্যাচটা ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র হওয়ার ফলে বাংলাদেশের ফাইনাল কিছুটা সমীকরণের আটকে যায়, কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কারণ সেটা ছিল বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচ এবং ভারতের প্রথম ম্যাচ। ভারতের পরের ম্যাচটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তো বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কাকে 3-0 গোলে হারিয়েছে, একটা শঙ্কা ছিল ভারত হয়তো আরও বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গোল করে ফাইনালে চলে যাবে। যাই হোক, ম্যাচটি শেষ হয়। বাংলাদেশ দলের খেলোয়াড়রা প্রচণ্ড হতাশ। তারা আবার রেফারিকে ঘিরে প্রতিবাদ শুরু করেন। বাংলাদেশের ডাগ আউট থেকে কোচ, কর্মকর্তা এবং অতিরিক্ত খেলোয়াড়রাও সেই প্রতিবাদে যুক্ত হন। ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল। দর্শকরাও কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন, বাংলাদেশের সমর্থকরা। মোটামুটি একটা কেওটিক সিচুয়েশন মাঠে খেলা শেষে। ঠিক এই সময় বাংলাদেশের অধিনায়ক ইলিয়াস হোসেন একটি বিবেক বর্জিত কাণ্ড করে বসেন। প্রতিবাদ সবাই করছিলেন, কিন্তু অধিনায়ক ইলিয়াস হোসেনের মাথা সেদিন একটু বেশি গরম হয়ে গেছিল। ইলিয়াস প্রতিবাদের এক পর্যায়ে রেফারিকে ধাক্কা মেরে বসেন। আন্তর্জাতিক ফুটবলে ফিফার আইনে যেটি অত্যন্ত গর্হিত অপরাধ। ম্যাচের পর সেই অপরাধের দণ্ডি ইলিয়াসকে দিতে হয়েছিল, তার প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বাংলাদেশ ফুটবল দলকেও একটি অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছিল। ফিফা ওই ম্যাচের ওই ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে ইলিয়াসকে 3 বছরের সাসপেনশন দিয়েছিল। ইলিয়াস তো পরের ম্যাচ, মানে বাংলাদেশ আলটিমেটলি টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল। ভারত শ্রীলঙ্কারকে হারায়, কিন্তু গোল করে বাংলাদেশ ফাইনালে চলে যায় এবং পাকিস্তানের বিপক্ষে ফাইনালে বাংলাদেশকে খেলতে হয় অধিনায়ক ইলিয়াসকে ছাড়াই। তো এই ঘটনা প্রবাহে ইলিয়াসকে ফিফা 3 বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
এবং এই ঘটনার ফলে, এই সাসপেনশনের ফলে ইলিয়াসের ক্যারিয়ার প্রায় শেষই হয়ে যায়। এরপরে মৌসুমগুলোতে ইলিয়াস সেভাবে আর তাকে দেখা যায়নি। জাতীয় দলে তো তিনি খেলতেই পারেননি। ক্লাব ফুটবলেও ইলিয়াস অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়কের এই আচরণ মেনে নিতে পারেনি সে সময়কার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। খুব সম্ভবত আমার ঠিক পরিষ্কার মনে নেই, তবে ইলিয়াসকে বাফুফেও একটা সাসপেনশন আরোপ করেছিল, যে কারণেই পরের মৌসুমে ইলিয়াস সেভাবে আর মাঠে ফিরতে পারেননি। এরপর 91-92 মৌসুমে খুব সম্ভবত ইলিয়াস মহাডান থেকে ব্রাদার্সে গিয়েছিলেন এবং অনিয়মিত হয়ে পড়েন, এবং ওই সময় তার ক্যারিয়ারে পাকাপাকিভাবে ইতি ঘটে যায়। ঘটনাটি একটি ধাক্কা বা একটু অকওয়ার্ড একটা ব্যাপারকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচে একটি ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবেই এটি রয়ে গেছে। দর্শক মণ্ডলী, আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে। প্রথম ম্যাচে নিজেদের গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হবে শিলংয়ে। এই ম্যাচের আগে বাংলাদেশ ভারতের এই ম্যাচের 1989 সালের এই ম্যাচের স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। ঘটনাটিতে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হয়েছিল। রেফারির সঙ্গে যে আচরণ, যেটা কোড অফ কন্ডাক্ট, সে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক ইলিয়াস হোসেন, যার মাশুল তাকে দিতে হয়েছিল। এরপরে ভারতের বিপক্ষে অজস্র ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারত ম্যাচ সবসময় একটা উত্তেজনার, সবসময় দুই দলের খেলোয়াড় উত্তেজিত থাকেন, দুই দলের দর্শকরা, সমর্থকরা টেনশনে ভোগেন। এটি একটা টেনশনের ম্যাচ। কিন্তু 1989 সালের অক্টোবরে ইসলামাবাদ সাফ গেমসের সেই ঘটনাটি একটি বাংলাদেশ ভারত দ্বৈরথে একটি অন্যরকম ঘটনা হিসেবেই থেকে গেছে। যে ধরনের ঘটনা আগামীতে কখনো ঘটুক বাংলাদেশ ভারত ম্যাচে, সেটা আমরা অবশ্যই চাই না। ধন্যবাদ।